দিনমজুরি কাজ করে গ্রামের বাড়িতে একটা মা আছে। আমার ফ্যামিলিতে আর কেউ নেই, আমার দেখার মতন কেউ থাকবে না। কোটি টাকার চিকিৎসার লিভার ট্রান্সপ্লান্ট বাংলাদেশে হাতে গোনা প্রতিস্থাপন। চিকিৎসা ব্যয় ও সাধারণের নাগালের বাইরে অসহায়ত্ব প্রকাশ স্বাস্থ্যমন্ত্রীর। রাষ্ট্রের এই মালিকদের দুর্দশা স্যার কবে দূর হবে? আপনার কি স্যার নিজেকে একটু অসহায় মনে হয় না? মনে হয়। আমি তো বাইরে ঘুরি, রোগীদের অবস্থা দেখে আমারও মনে হয়। নীলফামারীতে বিভিন্ন প্রকল্পে অনিয়ম এবং অর্থ আত্মসাতের অভিযোগ। ভুয়া ভাউচারে বিল উত্তোলন, 10% কমিশন ছাড়া আটকে থাকে ফাইল। আসার আগেই আমার কাছে কিছু টাকা দাবি করছিল। আর যদি আপনি 100% কাজ সম্পূর্ণ করার পর যদি 10% টাকা না দেন, তাহলে অযথা কিছু ভুলভ্রান্তি ধরে আপনার চেকের ফাইলগুলো আটকায় দিচ্ছে। কুষ্টিয়ায় সরকার নির্ধারিত মূল্যে বিক্রি হচ্ছে না সার। বস্তা প্রতি 400 টাকা পর্যন্ত বাড়তি দর, বিপাকে কৃষকরা। আমনের আবাদের নিয়ে শঙ্কা। নরসিংদীতে পলিনেট হাউস প্রকল্পে অব্যবস্থাপনার অভিযোগ। 3 বছরেই নষ্ট পাম্প, অকেজো স্প্রিংলার। চারা উৎপাদনে সুবিধা পাচ্ছে না কৃষকরা। পাইপগুলো 1 বছর পরে এগুলো ছিদ্র হয়ে গেছে এবং এগুলো ব্যবহার অনুপযোগী হয়ে গেছে। ভারী বর্ষণে ক্ষতবিক্ষত বরিশালের বিভিন্ন সড়ক, প্রায় ঘটছে দুর্ঘটনা। ইট বালুর জোড়াতালি সংস্কারের চেষ্টা। রাজবাড়ী কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়ক অটোরিকশার দৌরাত্মে। দেখছেন স্টার নিউজ, তাসফিয়া তামান্না স্বাগত জানাচ্ছি স্টার বাংলায়। এতক্ষণ শিরোনামগুলো দেখছিলেন। কোটি টাকার ঘরের অসুখ লিভার ক্যান্সার। এই ধরনের জটিল রোগের বেঁচে থাকার একমাত্র উপায় হতে পারে লিভার ট্রান্সপ্ল্যান্ট, যার চিকিৎসা খরচ সাধারণের নাগালের বাইরে। দক্ষিণ এশিয়ার আশপাশের দেশগুলোতে লিভার প্রতিস্থাপনের সংখ্যা কয়েক হাজার পেরিয়ে গেলেও বাংলাদেশে হচ্ছে হাতে গোনা কয়েকটি। কিন্তু কেন? আর খরচ কেনই বা রাষ্ট্রের নাগরিকদের সাধ্যের বাইরে? দেখুন হাবিবুর রহমান অভির ধারাবাহিক প্রতিবেদন। লিভার ট্র্যাজেডির শেষ পর্ব আজ, ক্যামেরায় ফারুক হোসেন। জুঁই আক্তারের মতো রুমার কপালেও সাগর সমান আশঙ্কা। যেন টের পেয়ে গেছেন তার স্বামী আর বেশি দিন নেই। দীর্ঘদিন ধরে স্বামী মনির হোসেন ভুগছেন লিভার ক্যান্সারের মতো মরণ ব্যাধি রোগে। বেঁচে থাকার একমাত্র উপায় হতে পারে লিভার ট্রান্সপ্ল্যান্ট, যার খরচ ছাড়িয়ে যাবে $1.5 কোটি টাকা। দিনমজুরি কাজ করে গ্রামের বাড়িতে একটা মা আছে। আমার ফ্যামিলিতে আর কেউ নেই, আমার দেখার মতন কেউ থাকবে না। আমার এই বাবুর লেগেই আমার খুবই কষ্ট লাগে। এরকম কিছু তারা বলে নাই, কিন্তু বলছে যতদিন বেঁচে থাকবে ততদিন আমাদের ওই ট্রিটমেন্ট চালিয়ে যেতে হবে। তো আমরা তো গরিব মানুষ, তো সম্ভব হবে না। কয়দিন পারবো 8,000, 7,000, 8,000 টাকা করে একটা ইঞ্জেকশন দেওয়া আমাদের মতো মানুষের সম্ভব না। লিভার ট্রান্সপ্ল্যান্ট বা প্রতিস্থাপন, সহজ ভাষায় একই ব্লাড গ্রুপের কোনো আত্মীয় তার নিজের লিভার থেকে কিছু অংশ প্রিয় ব্যক্তিকে ডোনেট করবেন, ঠিক অনেকটা রক্তদানের মতো। চিকিৎসা বিশেষজ্ঞরা বলছেন এতে মাত্র 3 মাসের মধ্যে আবার আগের রূপে ফিরে আসে লিভার। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য বলছে লিভার ফেইলরের পেছনে অন্যতম দায়ী হেপাটাইটিস ভাইরাসে আক্রান্ত হয়ে পুরো বিশ্বে প্রতি 30 সেকেন্ডে একজনের মৃত্যু হচ্ছে। এ ভাইরাস ছাড়াও মদ্যপান ও ফ্যাটি লিভারের কারণেও প্রতিনিয়ত দীর্ঘ হচ্ছে মৃতের সংখ্যা। আমাদের ম্যাক্সিমাম রোগীরা ইন্ডিয়াতে, পাকিস্তান, কেউ কেউ চায়নাতে যায়। তো সেক্ষেত্রে ইন্ডিয়াতে প্রায় 1 করোড়ের মতো খরচ হয়ে যায় পেশেন্টের। এবং এখানে শেষ না, তার লাইফ লং ওষুধ খেতে হয় ট্রান্সপ্লান্টের পরে। ইনিশিয়ালি প্রথমে 1 বছর দেখা যায় যে মান্থলি তার খরচ 40 থেকে 50,000 টাকা লেগে যায়। বাইরের দেশগুলোতে কি হয়, হেলথ সিস্টেমে এখানে ইন্স্যুরেন্স কাভারেজ দেয়, গভর্নমেন্ট থেকে কাভারেজ থাকে। তো এখানে সব ধরনের ট্রিটমেন্ট দেওয়া যায়, 2 লাখ হোক 10 লাখ হোক। আমাদের দেশে যেহেতু পেশেন্টের পকেট থেকে যায়, সো ভেরি ডিফিকাল্ট যে আমি সব ধরনের
ফ্যাসিলিটি থাকা সত্ত্বেও সব যে অ্যাপ্লাই করব সব পেশেন্টের ক্ষেত্রে পসিবলও হয় না। বাংলাদেশে লিভার ট্রান্সপ্ল্যান্টের পায়োনিয়ার হিসেবে পরিচিত প্রফেসর মোহাম্মদ আলী 25 বছরের বেশি সময় ধরে তিনি কাজ করছেন বিশ্বের ব্যয়বহুল এই অপারেশনের সার্জন হিসেবে। তবে সব মিলিয়ে প্রতিস্থাপন করতে পেরেছেন মাত্র 3টি লিভার। ফ্যাটি লিভার থেকে যেটা সৃষ্টি হচ্ছে বিসিকে ওভারকাম করে যাচ্ছে। প্রশ্ন ছিল, কাছাকাছি দূরত্বের দেশগুলোতে ট্রান্সপ্ল্যান্টের সংখ্যা যখন কয়েক হাজার ছাড়িয়েছে, সেখানে বাংলাদেশে সংখ্যাটা কেন হাতে গোনা কয়েকটি? বলেন, পরিবর্তন আটকে আছে কেবল দিবসকে ঘিরে। সরকারের কোনো সহায়তা পাই নাই। এই যে শুধু দিবস আসলো 28শে জুলাই, আসার পরে আমরা অনেকগুলো প্রোগ্রাম করলাম, অনেক কিছু করলাম, 29 জুলাই আসে গেল, এরপরে সব বন্ধ হয়ে গেল। মাননীয় সেক্রেটারি মহোদয়, ডাইরেক্টরকে আমি নিজে গিয়ে চিঠি দিয়ে আসছি যেন আমরা আমার দেশের জন্য একটা ভাইরাল হেপাটাইটিস কন্ট্রোল স্ট্র্যাটেজি করেন। এটা অত্যন্ত জরুরি। স্ট্র্যাটেজি না হলে তো আমরা কিভাবে এগিয়ে যাব? দেশে লিভার ট্রান্সপ্ল্যান্টের এই দুরবস্থা নিয়ে কথা বলতে আমরা ছুটে যাই সচিবালয়ে। সেখানে অসহায়ত্ব প্রকাশ করেন স্বাস্থ্যমন্ত্রী। রাষ্ট্রের এই মালিকদের দুর্দশা স্যার কবে দূর হবে? আপনার কি স্যার নিজেকে একটু অসহায় মনে হয় না? মনে হয়। আমি তো বাইরে ঘুরি, রোগীদের অবস্থা দেখে আমারও মনে হয়। আর একটু সান্ত্বনা যে আমরা কাজ করতেছি, আমরা সহজ সরল সিনসিয়ারভাবে কাজ করে যাচ্ছি, আমরা দুর্নীতিমুক্ত। আমি যদি বলি যে না এটা সত্য না, ভুল হবে, মিথ্যা কথা হবে আমার। আমি আপনারটা মেনেই বলতেছি, একটু টাইম লাগবে। নির্বাচনের আগে এরকম প্রত্যেক জনপ্রতিনিধি আশ্বাস দেন বিশ্বমানের স্বাস্থ্যসেবা নিশ্চিত করার, কিন্তু সে আশ্বাস সময়ের সাথে সাথে পরিণত হয় দীর্ঘশ্বাসে। তাই রোগী ও তার স্বজনদের প্রশ্ন, কবে দূর হবে স্বাস্থ্যের এই অস্বাস্থ্যকর পরিবেশ? কবে সহজে ও সম্মানের সঙ্গে মিলবে চিকিৎসা সেবা? হাবিবুর রহমান অফি, স্টার নিউজ, ঢাকা। স্থানীয় সরকারের উন্নয়ন বরাদ্দ বাস্তবায়নের অন্যতম মাধ্যম জেলা পরিষদ। তবে নীলফামারীতে প্রতিষ্ঠানটির বিভিন্ন প্রকল্পে অনিয়ম এবং অর্থ আত্মসাতের অভিযোগ উঠেছে। মালামাল না কিনে ভুয়া ভাউচারে বিল তোলা এবং 10% কমিশন ছাড়া ফাইল আটকে রাখার অভিযোগ সহকারী প্রকৌশলী মামুনুর রশিদের বিরুদ্ধে। পারভেজ রুবেলের তথ্যছবিতে ডেস্ক রিপোর্ট। নীলফামারীর জেলা পরিষদ, এখান থেকেই বাস্তবায়ন হয় জেলার উন্নয়ন কার্যক্রম, কিন্তু প্রতিষ্ঠানটির বিরুদ্ধে প্রকল্পে অনিয়ম এবং অর্থ আত্মসাতের অভিযোগ উঠেছে। জলঢাকার গোপালঝাড়ের বুড়িতিস্তা নদীর চেয়ারম্যান ঘাট ব্রিজ নির্মাণাধীন এই ব্রিজের কাজ শেষ না করেই বরাদ্দের পুরো টাকা উত্তোলন করা হয়েছে। এজন্য জেলা পরিষদের সহকারী প্রকৌশলী মামুনুর রশিদের জড়িত থাকার অভিযোগ করছেন প্রকল্পের সভাপতি। আমি 2 দিন গেছিলাম, এই যে আজ দেওয়ার সংবাদ কাল আইসে না, পরে অনেক বিধি খিচে করে নিয়ে এসছে। অর্থ লেনদেন না, আইসা যাওয়া মনে করো ওই গাড়ি খরচা দিয়ে নেছে। অনিয়মের অভিযোগ উঠেছে জেলার কেন্দ্রীয় শহীদ মিনার সংস্কারেও। মাটির বদলে ময়লা আবর্জনা ব্যবহার, অতিরিক্ত গাছ কর্তন করা হলেও ব্যবস্থা নেয়নি জেলা পরিষদ। এছাড়া রংপুর দিনাজপুর সড়কের অবদা মোড়ে যাত্রী ছাউনি নির্মাণে অর্থ আত্মসাতের জন্য সহকারী প্রকৌশলীর নাম আসছে ঘুরে ফিরে। মালামাল না কিনে ভুয়া ভাউচারে বিলও তুলেছেন তিনি। অভিযোগ আছে 10% কমিশন না দিলে তার হাত থেকে ছাড় পায় না কোনো বিল। আমি যথাযথ নিয়মে এই প্রকল্পটি সম্পূর্ণ করেছি, কিন্তু তারপরেও আমার ইঞ্জিনিয়ার আমার ওখানে আসার আগেই আমার কাছে কিছু টাকা দাবি করছিল। তাকে যদি 10% টাকা দেওয়া হয় তাহলে কাজ 100% সম্পূর্ণ। আর যদি আপনি 100% কাজ সম্পূর্ণ করার পর যদি 10% টাকা না দেন, তাহলে অযথা কিছু ভুলভ্রান্তি ধরে আপনার চেকের ফাইলগুলো আটকাই দিচ্ছে। 21 লাখ টাকার কি কাজ করছে দেখাইবে তো যে এই কাজটা 21 লাখ টাকা হয়েছে। 21 লাখ টাকা হলে এটা বিল্ডিং হয়তো 2 তলা বিল্ডিং। এই ম্যামও আমাদের না, প্রথমত। দ্বিতীয়ত হলো যে যেসব প্রোডাক্টগুলো বললেন সেই প্রোডাক্টগুলো আমাদের কাছে একটাও আমরা সোল্ড আউট করি না। নিজের বিরুদ্ধে ওঠা সব অভিযোগ অস্বীকার করেছেন সহকারী প্রকৌশলী মামুনুর রশিদ। আমি জাস্ট যেটা নামে চাইটা দিচ্ছি, কিন্তু ভাউচার বা এগুলো দেখার দায়িত্ব বা করার দায়িত্ব যে অফিসে। আমার নামে যদি কোনো কিছু থাকে সেটা আপনারা মনে করেন যে উদ্বোধন কর্তৃপক্ষ আছে বা আছে, এগুলো তাদের মনে করেন যে দেখা। তবে পুরো বিষয়টি খতিয়ে দেখে আইনি ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে জেলা পরিষদ। প্রধান নির্বাহী কর্মকর্তা হিসাবে এই বিষয়গুলো প্রশাসক মহোদয়ের সাথে আমি আলোচনা করব এবং আমাদের যে দাপ্তরিক নিয়মাবলী আছে সেই অনুযায়ী এই বিষয়ে আমরা ব্যবস্থা নেব। 2025-26 অর্থ বছরে নীলফামারী জেলা পরিষদের বাজেট ধরা হয় 58,02,89,817 টাকা, আর চলতি বছরে ব্যয়ের পরিকল্পনা 84,85,90,000 টাকা। ডেস্ক রিপোর্ট, স্টার নিউজ।
কুষ্টিয়ায় সারের বাড়তি দরে আমন আবাদের শুরুতেই বিপাকে পড়েছেন কৃষকরা। সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বস্তা প্রতি 250 থেকে 450 টাকা বেশি দামে কিনতে হচ্ছে চাষিদের। বিশেষ করে ইউরিয়া, টিএসপি এবং এমওপি বা পটাশ সারের ক্ষেত্রে ইচ্ছেমতো দাম হাঁকানোর অভিযোগ চাষিদের। জহুরুল ইসলামের তথ্যছবিতে ডেস্ক রিপোর্ট। জমিতে আমনের চারা রোপণ শেষ, এখন দরকার সার, কিন্তু এ বাবদ বাড়তি টাকা গুনতে হচ্ছে কুষ্টিয়ার কৃষক আব্দুর রাজ্জাককে। একই ধরনের অভিযোগ ওই এলাকার অন্য কৃষকদেরও। সঙ্গে দেওয়া যায় 32 টাকা দিয়ে। সারের দাম কমাচ্ছে না, সারের দাম বাড়তি করে দিচ্ছে। প্রকারভেদে প্রতি কেজি সারের দাম বেড়েছে 5 থেকে 9 টাকা করে। শুধু বাড়তি দাম নয়, সময় মতো সার না পাওয়ার অভিযোগও কৃষকদের। সার আনতে গেলে পরে বলে সার নাই, সার হচ্ছে গা আছে, ট্রাকে আসতে আলি ফোন দেবো না। আমন লাগাচ্ছে, আমরা সারই পাইনি। ডিলারের দোকানে গেলে বলে যে 3-4 দিন পর আসবে। কৃষকদের অভিযোগের সত্যতা মিলেছে খুচরা বিক্রেতাদের কাছেও। বিক্রেতারা বলছেন সরকার নির্ধারিত ডিলাররা সারের দাম বস্তায় 200 থেকে 300 টাকা বাড়িয়েছে। আমরা প্রশ্ন করলাম যে এখন তো সিজন না, অন সিজনে, বলতে যে সার পাওয়া যাচ্ছে না, আমরা বিভিন্ন জায়গার থেকে সার নিয়ে এসে আপনাদেরকে দিচ্ছি। তবে এসব অভিযোগ মানতে নারাজ সার ডিলাররা। সীমিত লাভে বিক্রি করছেন বলে দাবি তাদের। যারা খুচরা ডিলার আছে এরা আমাদের থেকে হচ্ছে সার পান। আমরা যে মালগুলো বেশি, আমাদের কস্ট মেমো আছে, যদি উনি আমার কাছ থেকে নিয়ে থাকেন, ওনার কাছে মেমো আছে, পাবেন, তাহলে সেটা মোটামুটি বুঝতে পারবেন যে কোথাকার। বেশি দামে সার বিক্রির তথ্য জানেন না স্থানীয় কৃষি বিভাগের কর্মকর্তারা, এমনটাই দাবি করছেন তারা। কোথাও এরকম পাচ্ছি না যে বেশি দামে সার বিক্রি হচ্ছে, কেউ বলছেও না। আমরা কৃষক সাথেও গেছি, কিন্তু সেখানে এরকম কিছু পাওয়া যায়নি। তবে আমরা প্রতিদিনই বিভিন্ন বাজার এই ধরনের যেখানে একটা মিটিং হচ্ছে, মিটিং পরে আমরা বেরিয়ে যাব অফিসাররা যে কোথায় কি ঘটনা ঘটছে সব দেখার জন্য। আমন মৌসুমে ন্যায্য মূল্যে সার নিশ্চিত করতে দ্রুত পদক্ষেপ চান চাষিরা। ডেস্ক রিপোর্ট, স্টার নিউজ। জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় প্রায় 20 লাখ টাকা ব্যয়ে তৈরি হয়েছিল একটি পলিনেট হাউস। উদ্দেশ্য ছিল নিয়ন্ত্রিত পরিবেশে সারা বছর উন্নত মানের চারা উৎপাদন। কিন্তু 3 বছর পর সরেজমিনে সেখানে মিলেছে নষ্ট পাম্প, অকেজো স্প্রিংকলার আর অব্যবহৃত সরঞ্জাম। একই প্রকল্পের আওতায় গড়ে ওঠা ক্লাইমেট স্মার্ট ক্লাবেও রয়েছে অব্যবস্থাপনার অভিযোগ। তাহলে প্রশ্ন, প্রকল্পটির সুফল কৃষকের কাছে ঠিক কতটা পৌঁছচ্ছে? বিস্তারিত জানাচ্ছেন বদরুল আমিন চৌধুরী। নরসিংদীর মহিষাসোড়া ইউনিয়নের একটি পলিনেট হাউস। ক্লাইমেট স্মার্ট এগ্রিকালচার অ্যান্ড ওয়াটার ম্যানেজমেন্ট প্রকল্পের আওতায় এটি নির্মিত। বিশ্বব্যাংকের অর্থায়নে কৃষক লোকমান হোসেনের জমিতে 3 বছর আগে তৈরি হয়েছে পলিনেট হাউস। কথা ছিল এই প্রযুক্তির মাধ্যমে চরম প্রাকৃতিক দুর্যোগেও নিরাপদে উৎপাদিত হবে উন্নত মানের চারা। উপকারভোগী হবেন এই অঞ্চলের কৃষক, কিন্তু বাস্তবতা ভিন্ন। পাইপগুলো 1 বছর পরে এগুলো ছিদ্র হয়ে গেছে এবং এগুলো ব্যবহার অনুপযোগী হয়ে গেছে। তো আমার এখানে একটু দাম বেশি হওয়ার কারণে এখানে কেউ আর আগ্রহ দেখায় নাই। তো চারাগুলো পরপর 2 বার উৎপাদন করেও আমি বিক্রি করতে ব্যর্থ হই। শুধু তাই নয়, এই প্রকল্পের আওতায় 30 জন কৃষককে নিয়ে গঠন করা হয় ক্লাইমেট স্মার্ট ক্লাব। উদ্দেশ্য, কৃষকরা পাবেন প্রশিক্ষণ, হবেন নতুন প্রযুক্তি সম্পর্কে সচেতন। কিন্তু সেটিও অকার্যকর। ক্লাবের টেবিল হয়েছে শোবার খাট। থাকতে বলতে আমার কষ্ট, ধান চাইলের সরিষা, গম, ধান তুইতে পারিনি, ধান কি অবস্থায় আছি। আর এটি বিট কাঁচা বন্ধুরে চালায়। গরম দেখে মানে শিবা দেখে এটা মানে নাকি ওই যে জায়গাটা মানে এক্সট্রা আমরা খরচ দিয়ে এই জায়গাটা করাই আর কি। প্রকল্পের আওতায় দেশে 17টি পলিনেট হাউস ও ক্লাইমেট স্মার্ট ক্লাব স্থাপন করা হয়েছে, যার মধ্যে একটি নরসিংদীতে। জেলার কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বলছে ত্রুটিগুলো সমাধানের চেষ্টা চলছে। যারা উপসহকারী কৃষি অফিসার বা আমাদের উপজেলা পর্যায়ে যারা কর্মকর্তা আছে তারা এটাকে তদারকি করবে, এবং এখানে যদি কিছু সমস্যা থাকে তাহলে প্রকল্পের সংশ্লিষ্ট যারা এখানে মানে এটা তৈরির সাথে সংশ্লিষ্ট ছিল তাদের সাথে কিন্তু যোগাযোগ করে যে সমস্যাগুলো আছে সমস্যাগুলো সমাধান করার সবসময় আপনার ব্যবস্থা থাকে। নরসিংদীটা হলো আমাদের ওখানে সয়েলটা একটু মানে অবস্থা আছে, ওখানে বিপণনটা একটু ঝামেলা হচ্ছে, কিন্তু আমরা প্রোডাকশনটা সাস্টেন রাখার জন্য বিভিন্ন পদক্ষেপ নিচ্ছি আর কি। মার্কেটিং চেইনটা এখনো ওইভাবে এস্টাবলিশড হয় নাই,
তবে আমরা চেষ্টা করতেছি, আশা করি এটা হয়ে যাবে। প্রতিবেদনের তথ্য সংগ্রহের পর নড়েচড়ে বসে কর্তৃপক্ষ। অকেজো যন্ত্রপাতি মেরামত ও ক্লাব গুছিয়ে স্টার নিউজের কাছে ভিডিও পাঠান স্বয়ং উপজেলা কৃষি কর্মকর্তা। বদরুল আমিন চৌধুরী, স্টার নিউজ, নরসিংদী। সপ্তাহের ব্যবধানে ফেনীতে দাম বেড়েছে দেশি এবং সামুদ্রিক মাছের। সরবরাহ কমের অজুহাত দেখাচ্ছে বিক্রেতারা। বিস্তারিত জানতে ফেনীর পৌর মৎস্য আড়ত থেকে যুক্ত হচ্ছি সহকর্মী তানভীর চৌধুরীর সঙ্গে। তানভীর, বাজারে কোন মাছের দর কেমন এবং এই যে সরবরাহ কম, এই অজুহাতে আমরা বরাবরই শুনে থাকি, ক্রেতা বিক্রেতারা কি বলছেন? ধন্যবাদ তামান্না। আসলে সরবরাহ কম যে বলছে বিক্রেতারা, এটি আসলে সত্য। আসলে আমরা দেখেছি আজকে বাজার ঘুরে, আসলে এই বাজারে মাছের যে সরবরাহ গত সপ্তাহের তুলনায় কিছুটা কম। তো মাছের যে দাম, সেই দামের বিষয়ে যদি আমি বলি, মাছের দাম নিম্ন মধ্যবিত্ত নিম্ন আয়ের যে সমস্ত মানুষ আছে তাদের নাগালের বাইরে। 200 টাকার নিচে কোনো মাছ নেই এবং সামুদ্রিক যে মাছ সেই মাছও 250 350 টাকায় বিক্রি হচ্ছে। আমার হাতে যে আজকের মাছের যে দামের তালিকা আমি পেয়েছি সেটা হচ্ছে বড় কাতল বিক্রি হচ্ছে 450 থেকে 500 টাকায়, ছোট কাতল বিক্রি হচ্ছে 350 থেকে 400 টাকায়, রুই বিক্রি হচ্ছে বড় রুই 400 টাকায়, ছোট রুই বিক্রি হচ্ছে 280 থেকে 300 টাকায়, তেলাপিয়া মাছ বিক্রি হচ্ছে 200 টাকায়, পাঙাশ বিক্রি হচ্ছে 180 থেকে 200 টাকায়, পাবদা মাছ বিক্রি হচ্ছে 350 টাকায়, শিং মাছ বিক্রি হচ্ছে 350 থেকে 400 টাকায়, ট্যাংরা মাছের কেজি, দেশীয় যে ট্যাংরা মাছ সেই ট্যাংরা মাছের কেজি 700 থেকে 750 টাকায় বাজারে বিক্রি হচ্ছে। বড় চিংড়ি 900 টাকা এবং ছোট যে চিংড়ি আছে সেগুলো 700 750 টাকায় বিক্রি হচ্ছে। জাতীয় মাছ ইলিশ কিছুটা দাম কমেছে। গত সপ্তাহে আমরা দেখেছিলাম কেজি সাইজের যে ইলিশ সেটি 2200-2300 টাকায় বিক্রি হয়েছিল, আজকে ফেনীর বাজারে সেটি 1600-1700 টাকায় বিক্রি হচ্ছে। সবকিছু মিলিয়ে আসলে ক্রেতারা অভিযোগ করছে এসে সরবরাহ কম, এই অভিযোগে বারবারই এখানে মাছের দাম বাড়ছে। বস্তুত আসলে আমরা আজকে দেখেছি সরবরাহ কিছুটা কম, অন্যদিন কিন্তু বেশ ভালোই মাছের সরবরাহ থাকে ফেনীর বাজারে। ফেনীর যে 6টি উপজেলা আছে সেই 6টি উপজেলায় আমরা দেখেছি এখান থেকে যারা খুচরা বাজারে মাছ বিক্রি করে তারা বেশ চড়া দামে মাছ বিক্রি হচ্ছে এবং ক্রেতাদের মাঝে অসন্তোষ তৈরি হয়েছে এই মাছের দাম বৃদ্ধি নিয়ে। তামান্না, এই ছিল ফেনীর মাছের বাজারের সর্বশেষ। তানভীর, ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। দর্শক, ফেনীর মাছ বাজার থেকে যুক্ত হয়েছিলাম আমাদের সহকর্মী তানভীরের সঙ্গে। ব্রহ্মপুত্র নদের পাড়ে জমে উঠেছে লাল মরিচের হাট, যে হাট ঘিরে গড়ে উঠেছে কৃষক, শ্রমিক, মাঝি, ব্যবসায়ী আর পাইকারদের এক বিশাল অর্থনৈতিক বলয়। এই হাটে বেচা কেনা হয় কোটি টাকার মরিচ। এ বিষয়ে আরও বিস্তারিত জানতে গাইবান্ধার ফুলছড়ি হাট থেকে সরাসরি যুক্ত হচ্ছি সহকর্মী হেদায়েতুল ইসলাম বাবুর সঙ্গে। বাবু, আজকের হাটে মরিচের দর কেমন? আপনার পেছনে বেশ ভিড় দেখতে পাচ্ছি এবং এই হাটে মরিচ ছাড়া আর কি বিক্রি হয় জানতে চাই। ব্রহ্মপুত্র নদের পাড়ে লাল মরিচের ধান ছড়িয়ে পড়েছে, লাল মরিচের ঝাঁঝও ছড়িয়ে পড়েছে। একই সাথে আমি একটু এই হাটের দৃশ্যটা আগে আপনাকে প্রথমে দেখাতে চাই। আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে ব্রহ্মপুত্র নদের পাড়ে এই যে অনেক মানুষের এখানে সমাগম দেখতে পাচ্ছেন, তারা মূলত বিভিন্ন চর দ্বীপচর থেকে তাদের সেই কৃষকদের উৎপাদিত যে মরিচ, সেই লাল মরিচ রোদে শুকানোর পর সেই শুকনো মরিচ নিয়ে তারা হাটে এসেছেন এবং আমরা দেখছি যে এখানে অপেক্ষা করছেন বিভিন্ন জায়গা থেকে পাইকাররা দরদাম করে তারপর মরিচ পাইকারদের হাতে তুলে দেবেন, সেই দৃশ্যতেই আমরা এটি মূলত 90-এর দশক থেকে এখানে এই মরিচের হাট বসে এবং এই হাটে কোটি কোটি টাকার মরিচ বিক্রি হয়। মূলত ফাল্গুন মাস থেকে শুরু করে চৈত্র বৈশাখ মাস পর্যন্ত মরিচের মৌসুম থাকে এবং সেই সময়টা অনেক বেশি বেচা কেনা হয়। তবে সারা বছরই এখানে মরিচ ওঠে, বিশেষ করে পাশের জেলা জামালপুরের ইসলামপুর সহ গাইবান্ধার ফজলপুর, এরেন্ডাবাড়ি, গজারিয়া, ফুলছড়ি তো আছেই, বিভিন্ন চর দ্বীপচর থেকে কৃষক তার মরিচ নিয়ে আসেন এবং এই মরিচ এই কৃষকদের কাছ থেকে পাইকাররা কিনে নেয়। পাইকারদের হাত ঘুরে বিভিন্ন কোম্পানি এই মরিচগুলো সংগ্রহ করে এবং সেই মরিচ সংগ্রহের পর মূলত আপনার এটি আসলে কোম্পানিগুলো নিয়ে যাওয়ার পর সেই মরিচগুলো করে প্যাকেটজাত করে তরকারিতে
যাতে রান্নায় ব্যবহারের উপযোগী করে তোলা হয়। আজকে একটু বাজার দরটা আপনাকে জানাতে চাইছি আমার না, আজকে আমরা জেনেছি যে প্রকারভেদে আপনার 11,000 টাকা থেকে 17,000 টাকা পর্যন্ত প্রতি মন শুকনো মরিচ বিক্রি হচ্ছে। তবে আজকে পাইকারদের উপস্থিতি এখন পর্যন্ত কিছুটা কম। তারা কৃষকরা প্রত্যাশা করছেন যে দূর দূরান্ত থেকে হয়তো পাইকাররা আসবেন, আসলে বেচাকেনা আরো জমে উঠবে। এই ছিল তামান্না, গাইবান্ধার ফুলছড়ির মরিচের হাট থেকে আমার কাছে সবশেষ খবর। বাবু, ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য। দর্শক, গাইবান্ধা থেকে যুক্ত হয়েছিলাম সহকর্মী বাবুর সঙ্গে। মরিচের হাটের খবরাখবর তিনি জানাচ্ছিলেন। ক্রমাগত বর্ধিত জনসংখ্যার চাপে কমছে জমি, ধীরে ধীরে কঠিন বাস্তবতার মুখে পড়ছে কৃষি অবস্থা। খণ্ড খণ্ড জমিতে বাড়ছে উৎপাদন খরচ, কমছে লাভ। অথচ বিশ্বের অনেক দেশ কৃষিকে প্রধান শক্তিতে রূপান্তর করছে সমবায় ভিত্তিক চাষাবাদের মাধ্যমে। বিশ্বের সফল মডেল দেশগুলোর মতো বাংলাদেশও কি সম্ভব এমন কৃষি বিপ্লব? গাইবান্ধা থেকে সেই প্রশ্নের উত্তর খুঁজেছেন হেদায়েতুল ইসলাম বাবু। বিস্তীর্ণ ফসলের মাঠে বাড়ছে আইলের মতো বিভক্ত রেখা। একর বিঘা থেকে কোথাও শতকে নেমেছে জমি। খণ্ড খণ্ড জমিতে ব্যক্তিগত চাষাবাদে বাড়ছে খরচ। ফলে অনিশ্চয়তার পথে বাঁকে বাঁকে হোঁচট খায় কৃষক। বিশ্বের উন্নত কৃষি অর্থনীতির দেশগুলো জমির মালিকানা অক্ষুণ্ণ রেখেই উৎপাদন, সেচ, কৃষি যন্ত্র ব্যবহার, সংরক্ষণ এবং কৃষি পণ্য বাজারজাত করছে সমবায়ের মাধ্যমে। এভাবে বিশ্ববাজারে কৃষি পণ্য রপ্তানিতে বড় ভূমিকা রাখছে নেদারল্যান্ডস। ডেনমার্ক, জাপান, ভারতও কৃষিতে বেছে নিয়েছে একই পদ্ধতি। নেদারল্যান্ড একটা ছোট দেশ হওয়ার পরও পৃথিবীতে কৃষিজাত পণ্য রপ্তানি এবং কৃষি প্রক্রিয়াকরণ মেশিনারি রপ্তানিতে পৃথিবীতে মার্কিন যুক্তরাষ্ট্রের পরেই। বাংলাদেশের কৃষি জমি, কৃষি সেক্টর পুরাটাই কর্পোরেটদের দখলে যাবে যদি না আমরা সমবায়ের মাধ্যমে এই যৌথ উৎপাদন প্রক্রিয়ায় না যাই। বছর বছর লোকসানের ঘানি টানা গাইবান্ধার কৃষকের সামনে এবার সমবায় মডেল। কম খরচে উৎপাদিত সবজি ভোক্তার কাছে পৌঁছাতে পলাশবাড়ি, সাদুল্লাপুর ও গোবিন্দগঞ্জে সমবায় সমিতি মডেল নিয়ে কাজ করছে বেসরকারি কয়েকটি উন্নয়ন সংস্থা। আমরা এর মধ্যে সবজি উৎপন্ন করে আমরা হয়তো প্রসেসিং সেন্টারে আমদানি করব, সেখানে হয়তো ন্যায্য মূল্য আমরা পাবো। আমরা চাচ্ছি একটা বিষমুক্ত যান সবজি আবাদ করতে পারি, কি যা মানুষও খায় কিংবা আমরাও তো খাই। নিরাপদ সবজি হিসেবে তারা আমাদেরকে দিবে, আমরা সেই সবজিগুলো নিব, তখন হচ্ছে একটু বাজারের চেয়ে একটু ন্যায্য মূল্য পাবে। কৃষকদের কাছ থেকে সবজি কিনবো, কেনার পরে সেই সবজিগুলা এখানে প্রসেসিং করা হবে, মানে গ্রেডিং করা হবে, সর্টিং করা হবে, করার পর সেটা আবার আমরা প্রসেসিং সেন্টার গোবিন্দগঞ্জ সেইখানে আমরা সেল করব। কৃষি কর্মকর্তারাও বলছেন, সমবায় ভিত্তিক চাষাবাদ চালু হলে একই এলাকায় শত শত বিঘা জমিতে একসঙ্গে যেমন চাষাবাদ সম্ভব, তেমনি কমবে উৎপাদন ব্যয়। যান্ত্রিকীকরণের সাথে বৃদ্ধি পাবে কৃষকের লাভ। কৃষিতে সমবায় অনেক জরুরি। আমরা যদি সাস্টেনেবল কৃষি চিন্তা করি, এগ্রিকালচার 2045 সাল এরকম কিছু করি, স্ট্রাকচারটা আসলে আমাদের রাইট ওয়েতে নিয়ে আসতে হবে, গভর্নমেন্টের অফিসিয়াল অর্ডারের মাধ্যমে উদ্বুদ্ধ করতে হবে এবং শুরুতে অবশ্যই ইনসেন্টিভ দিয়ে আসতে হবে। যদি বড় বড় জমি খণ্ডে পরিণত করা যায়, সবার জমি সবার নামেই থাকবে, শুধু প্রোডাকশন মেথডটা হবে আমাদের সমবায় ভিত্তিক। এই ধরনের কথা অবশ্যই বাংলাদেশের কৃষিকে আরো সমৃদ্ধ করবে, কৃষকদেরকেও আরো লাভজনক কৃষিতে প্রবেশ করানো সম্ভব হবে। দেশের মোট কর্মসংস্থানের প্রায় 36 থেকে 45% কৃষি নির্ভর, আর জিডিপিতে এ খাতের অবদান 11 থেকে 12%। হেদায়েতুল ইসলাম বাবু, স্টার নিউজ, গাইবান্ধা। তেল গ্যাস সংকট আর লোডশেডিং, প্রথম 180 দিনে জ্বালানি টানা পড়েনে নাজেহাল সরকার। ব্যবসায়ীরা বলছেন, প্রথমবারের মতো এতটা চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছেন তারা। সংকট নিরসনে আগামী দিনের জন্য দৃশ্যমান কর্মপরিকল্পনার পরামর্শ বিশেষজ্ঞদের। 17 ফেব্রুয়ারি নতুন সরকার শপথ নিয়ে দায়িত্ব গ্রহণের পর 28 ফেব্রুয়ারি থেকে শুরু হয় মধ্যপ্রাচ্য সংঘাত। 180 দিনের কর্মপরিকল্পনা বাস্তবায়নে প্রথম ধাক্কাটাই আসে জ্বালানি খাতে। ভয়াবহ তেল সংকটে মানুষের চরম ভোগান্তিতে দাম বাড়ানোর পর পরিস্থিতি স্বাভাবিক হয়। দায়িত্ব নেওয়ার পর বেসরকারি বিদ্যুৎ কেন্দ্রগুলোর কাছে সরকারের 50,000 কোটি টাকার বেশি বকেয়া চমকে দেয় বিদ্যুৎ মন্ত্রী ও প্রতিমন্ত্রীকে। বিশেষ আইনের অধীনে দীর্ঘমেয়াদী চুক্তি, ক্যাপাসিটি চার্জ, বাড়তি ভর্তুকি ও বিদ্যুৎ কেন্দ্রগুলোতে জ্বালানির যোগান দেওয়া সহ নানা চ্যালেঞ্জ উঁকি দেয় সরকারের সামনে।
এদিকে দেশের গ্যাস সরবরাহের প্রায় 29% আসে এলএনজি থেকে। তবে মধ্যপ্রাচ্য যুদ্ধের ফলে বাড়তি দামে এই জ্বালানি আমদানি করতে হয়। এতে গেল অর্থবছর ভর্তুকি 3 গুণ বেড়ে ছাড়িয়েছে 16,000 কোটি টাকা। এর মাঝে এলএনজি টার্মিনাল ক্ষতিগ্রস্ত হওয়ায় তীব্র হয়েছে গ্যাস সংকট। এমন পরিস্থিতিতে হুমকির মুখে শিল্প খাত। চরম ভোগান্তিতে পড়েছি। এই এত বড় ভোগান্তির মধ্যে আগে কখনো পড়িনি। সে ফিনিশিং করতে পারছে না গ্যাসের অভাবে, ফলে সে কিন্তু রপ্তানি করে ব্যাংকে যে ডকুমেন্টস দিবে সেই ডকুমেন্টসটা দিতে পারছে না। ফলে এখানে আমি যে শ্রমিকের বেতন দিব এটা একটা সংকট দাঁড়াচ্ছে। কারণ আমি তো টাকা পাচ্ছি না। দ্বিতীয়ত ব্যাংকের রিপেমেন্ট শিডিউল, ঋণের কিস্তি পরিশোধ, সেটাও বন্ধ, দেওয়ার কোনো উপায় নেই। তৃতীয়ত হচ্ছে বায়াররা এই সময় যেটা করছে যে এই পরিস্থিতিতে আমাদেরকে চাপ দিচ্ছে মাল এয়ারে পাঠাইতে। জ্বালানি বিশেষজ্ঞরা বলছেন, গত 17 বছরে ফ্যাসিবাদ শাসনে গড়া বিদ্যুতের কাঠামো ধ্বংস কিংবা তার বিপরীতে তড়িঘড়ি পরিকল্পনাও অসম্ভব। তাই বিদ্যমান কাঠামোকেই কাজে লাগাতে প্রয়োজন যথাযথ নীতিমালা। শর্ট টার্মের কোনো প্রোগ্রাম ছিল না, মিড টার্মের প্রোগ্রামও ছিল না। সুতরাং ইমপ্রুভমেন্ট তো তারা করার কথা বলে নাই, শুধু মুখে মন্ত্রীদের বালতুল্য বাচ্চাদের মতো কিছু কিছু স্টেটমেন্ট আমরা দেখছি। 2D 3D সাসমিক এটা স্টার্ট করবে, এটা 4 বছর পরে আমি পারবো। পুরনো কূপগুলাকে নাড়াচাড়া করলে, মেনটেনেন্স করলে সেখান থেকে আমি গ্যাস উত্তোলনের পরিমাণটা বাড়াতে পারি। কিছু পাওয়ার স্টেশন আছে ইনএফিশিয়েন্টলি চলতেছে, ওরা অনেক বেশি ফুয়েল খায়। সেইগুলারে ইমিডিয়েটলি ক্রাশ প্রোগ্রাম করে সবগুলো একত্র ধরার দরকার নাই, প্রোগ্রাম করে 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 সেইগুলোকে একটু মেনটেনেন্স করলে ঢাকাতেই আমরা 5-6 হাজার মেগাওয়াট সোলার রুফগুলোতে করতে পারি। তো গভর্নমেন্টের ইনসেন্টিভ এখানেই ছিল মন্ত্রীর দায়িত্ব। প্রথম 180 দিনের চ্যালেঞ্জ থেকে শিক্ষা নিয়ে দৃশ্যমান পরিকল্পনা হাতে নিতে আবারও 180 দিনের পরিকল্পনা নেয়ার পরামর্শ বিশেষজ্ঞদের। মাজহার মাহবুব, স্টার নিউজ, ঢাকা। আপনারা দেখছেন স্টার বাংলা, ফিরছে একটু পর। দেখছেন স্টার বাংলা। ভারী বর্ষণ আর জোয়ারের পানির তোড়ে ক্ষতবিক্ষত দক্ষিণাঞ্চলের সড়ক ও যোগাযোগ ব্যবস্থা। মহাসড়ক থেকে গ্রামীণ পথ সর্বত্রই ফুটে উঠেছে বেহাল চিত্র। 2 মাসের বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত প্রায় 3100 কিলোমিটার সড়ক। ভাঙা অংশগুলোতে চলছে কেবল ইট বালুর জোড়াতালি সংস্কার। খানাখন্দে ভরা সড়কে প্রায় ঘটছে দুর্ঘটনা, হচ্ছে প্রাণহানি। সড়ক বিভাগ বলছে বৃষ্টি না কমলে কার্যকর সংস্কার সম্ভব নয়। সৈয়দ মেহেদি হাসানের প্রতিবেদন। সড়ক দুর্ঘটনায় সহপাঠী নিহতের প্রতিবাদে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আন্দোলন। তাদের শান্ত করার চেষ্টা করেন প্রতিমন্ত্রী নুরুল হক নূর। বরিশাল বিশ্ববিদ্যালয় প্রশাসনের যে আচরণ আমার কাছে একেবারেই অশোভন মনে হয়েছে। আমার জায়গা থেকে তাদের এই 4টা দাবির একটা স্বাক্ষরিত কপি আমি সড়ক সেতু পরিবহন মন্ত্রীকে একটা কপি দিব, শিক্ষামন্ত্রীকে একটা কপি দিব এবং তাদের এই বিষয়ে তাদের স্ব মন্ত্রণালয় যেন ভূমিকা নেয় সেটা আমার জায়গা থেকে একটা প্রচেষ্টা থাকবে। একই দুর্ঘটনায় নিহত হন কলেজ ছাত্র রিফাত। বিচার দাবিতে বাকেরগঞ্জে বরিশাল কুয়াকাটা মহাসড়ক অবরোধ করেন তার স্বজনরা। সারা বাংলাদেশে আমরা নিরাপদ সড়ক চাই। এই 2 শিক্ষার্থীর দুর্ঘটনাস্থল দপদপিয়া সেতু এলাকার দৃশ্য এটি। ক্ষতিগ্রস্ত অংশে ইট বালু দিয়ে চলছে নামে মাত্র সংস্কার কাজ। দেখভাল করছেন সড়ক বিভাগের গাড়ি চালক। আমি করাইতে আসি, হেরাইয়ে পরে দেখবে, বৃষ্টি দেখে কিছু করতে পারছি না। আমি আপনি বলছি না যে আমি এটা সাক্ষাৎকার দেবো না। অফিসে যান, অফিসে জিজ্ঞেস করেন। সড়কের সাথে বেহাল ড্রেনেজ ব্যবস্থা, তাই বিলম্বিত পানি নিষ্কাশন। সড়ক সংস্কারও ত্রুটিপূর্ণ, এতে দুর্ভোগ বাড়ছে বলে অভিযোগ স্থানীয়দের। 2-4 ইট দিয়ে মনে করেন কোনো স্যাম দিয়ে থুইয়া মনে করেন চাপা দিয়ে থুইয়া আর যার মতো জায়গা আবার 2 দিন পর পানিতে নষ্ট হয়ে যায়, আবার এরকমের গর্ত হয়ে যায়। রোগী ওই অ্যাম্বুলেন্সের ভিতরেই লাশ হয়ে যায় যে রাস্তা এখন বর্তমানে এই বরিশাল। সরকারের কাছে চাওয়া যে আমাদের রাস্তাটা দ্রুত সংস্কার করে দেয়। প্রশাসনের তথ্য মতে চলতি বর্ষায় পাকা কাঁচা মিলিয়ে বরিশাল বিভাগে ক্ষতিগ্রস্ত সড়কের পরিমাণ প্রায় 3100 কিলোমিটার। সড়ক বিভাগের দাবি বর্ষা শেষে শুরু হবে সংস্কার কাজ। পজিটিভলি সেপ্টেম্বর, আপনারা জানেন যে আগস্ট এবং সেপ্টেম্বরের মাঝামাঝি বৃষ্টি থাকবে। সেপ্টেম্বরের মাঝামাঝি বৃষ্টি শেষ হলে আমাদের প্যাকেজের কাজগুলো পুনর্দমে চলবে এবং আমরা করি যে নভেম্বর থেকে ডিসেম্বরের মধ্যে আমাদের সড়কটা পুনরায় নতুন অবস্থায় ফিরে আসবে। রোড সেফটি ফাউন্ডেশন বলছে চলতি বছরের কেবল জুলাই মাসে বরিশাল বিভাগে 28টি দুর্ঘটনায় 24 জন প্রাণ হারিয়েছেন। সৈয়দ মেহেদি হাসান, স্টার নিউজ, বরিশাল।
রাজবাড়ী কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়ক যেন মৃত্যু ফাঁদ। গত ১.৫ বছরে মহাসড়কটির ৩১ কিলোমিটার অংশে ৬২টি দুর্ঘটনায় প্রাণ গেছে ৩৫ জনের। আহত হয়ে অঙ্গহানির ঘটনাও ঘটেছে অনেক। অবৈধ ৩ চাকার যানবাহনের অবাধ চলাচল, ফিটনেসবিহীন গাড়ি আর অতিরিক্ত গতি দুর্ঘটনার প্রধান কারণ এগুলোই বলছেন স্থানীয়রা। শামীম রেজার তথ্যছবিতে ডেস্ক রিপোর্ট। মোবাইল ফোনে কথা বলছে চালক, তার মধ্যেই সড়ক দাপিয়ে চলছে অবৈধ ৩ চাকার যান। যে কোনো সময় ঘটতে পারে মর্মান্তিক দুর্ঘটনা। কিন্তু বিকার নেই চালকের, নিয়মিত অনিয়ম করে চলাচল করে সড়ক মহাসড়কে। রাজবাড়ী থেকে পাংশার শিয়ালডাঙ্গি পর্যন্ত রাজবাড়ী কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের ৩১ কিলোমিটার অংশ এখন চরম ঝুঁকিপূর্ণ। মহাসড়কটিতে মানা হচ্ছে না নিরাপত্তার ন্যূনতম নিয়ম। অবাধে চলছে ব্যাটারি চালিত অটোরিকশা, নসিমন, করিমন, ইজি বাইক সহ বিভিন্ন ধরনের ৩ চাকার যান। রয়েছে ফিটনেসবিহীন যানবাহন এবং অতিরিক্ত গতিতে গাড়ি চালানোর প্রবণতা, ফলে প্রায়ই ঘটছে দুর্ঘটনা। প্রশাসনের ডগা এগুলা চলতেছে, কোনোই নাই, বাধা নাই। প্লাস বাসগুলো যে চলে ওনারে বাসের কোনো ফিটনেস তেমন একটা নাই। বেশিরভাগই আপনার ড্রাইভার আর অন্য যাত্রী তো আছেই। সামনাসামনি অ্যাক্সিডেন্টগুলো শুধু এই ব্রেকের রোডের কারণে। মহাসড়কের মাঝখানে ইটের সলিং করা। দুর্ঘটনার কারণ হিসেবে যানবাহন চালকরা দোষারোপ করছেন একে অপরকে। এই যে মাহিন্দ্র কিংবা অটো যখন আমরা হরেন দিলাম সাইড না দেয়, এই সময় একটা দুর্ঘটনা ঘটে। 4টা মাসের ভিতরে কতগুলা গাড়ি যে দুর্ঘটনা ঘটছে, শুধু বড় গাড়ি, ছোট গাড়িরে মাইরে ওরা বাঁচতে চায়। এই রাস্তাটা হলো আপনার এই যে স্লিপ বেশি, এই বৃষ্টির ভিতর ব্রেক করলে জমে না। এ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীর দায় সারা জবাব। 3 চাকার যানবাহন সাধারণত ধীর গতি সম্পন্ন হয়ে থাকে এবং এদের আঞ্চলিক মহাসড়ক এবং জাতীয় মহাসড়কে এদের গাড়ি চালানো পুরোপুরি অবৈধ। অনেক সময় দেখা যায় যে স্থানীয় কৃষি যন্ত্রপাতি, বিশেষ করে গরুবাহী যে 3 হুইলারগুলো চলে, এটা আসলে আমরা অনেক ক্ষেত্রে ছাড় দিই। হাইওয়ে থানার তথ্য অনুযায়ী গত 1.5 বছরে এই 31 কিলোমিটার মহাসড়কে 62টি দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন 35 জন আর আহত হয়েছেন 115 জন। ডেস্ক রিপোর্ট, স্টার নিউজ। আজ থেকে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে শুরু হচ্ছে আধুনিক নজরদারির ব্যবস্থা। অতিরিক্ত গতি, অবৈধ পার্কিং কিংবা উল্টো পথে গাড়ি চালানোর মতো আইন লঙ্ঘনের ঘটনা শনাক্ত হবে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ক্যামেরায়। এরপর স্বয়ংক্রিয়ভাবেই হবে মামলা, মালিকের মোবাইলে যাবে SMS। অটো ফাইন সিস্টেম নিয়ে আরও জানতে কুমিল্লা থেকে যুক্ত হচ্ছে সহকর্মী আবদুল্লাহ আল মারুফের সঙ্গে। মারুফ, আজ থেকে এই ব্যবস্থা চালু হবে, যারা চালক রয়েছেন তারা কি প্রতিক্রিয়া ব্যক্ত করছেন এবং স্থানীয় যারা রয়েছেন তারা আসলে কি বলছেন? এই প্রক্রিয়া চালু হলে আসলে কি সুফল পেতে পারেন তারা বলছেন? তামান্না, অত্যাধুনিক যে ক্যামেরার ব্যবহার সেটি এর আগে রাজধানীতে ব্যবহারের পর সারা দেশ জুড়ে সাড়া ফেলেছিল এবং বলা হয়েছিল যে কিছু কিছু জায়গা আছে যে জায়গাগুলিতে ক্যামেরা ব্যবহারের কারণে ট্রাফিক পুলিশের প্রয়োজন নেই। তবে আমি এই মুহূর্তে যেখানে দাঁড়িয়ে আছি ঢাকা চট্টগ্রাম মহাসড়কে, এই মহাসড়কের অবস্থাও ঠিক আজ থেকে ঠিক এমনভাবেই শুরু হচ্ছে, অর্থাৎ স্বয়ংক্রিয়ভাবে ক্যামেরার মাধ্যমেই মূলত মামলার যে প্রক্রিয়া সেটি শেষ হবে এবং যদি কোনো পরিবহন ওভার স্পিডে অর্থাৎ অতিরিক্ত গতিতে পরিবহন পরিচালনা করে এবং এর সঙ্গে যদি কোনো পরিবহন উল্টো পথে যায়, কোনো পরিবহন যদি সড়কে দাঁড়িয়ে পড়ে, সেক্ষেত্রে কিন্তু তাদের অটোমেটিক অর্থাৎ তাদের স্বয়ংক্রিয়ভাবে তাদের মামলা অর্থাৎ প্রশাসনিক যে প্রসিকিউশন, আইনি প্রসিকিউশন, সেটি ব্যবস্থা নেওয়া হবে। তবে তার না একটি গুরুত্বপূর্ণ তথ্য জানিয়ে রাখি, আমরা যখন চালকদের সঙ্গে কথা বলছিলাম, মালিকদের সঙ্গে কথা বলেছি, গতকালও আমরা রাতে কথা বলেছিলাম তাদের সঙ্গে, তারা একটি কথা বলছিলেন যে এই যে মহাসড়কে যেই পরিবহনগুলির কাগজপত্র রয়েছে অর্থাৎ বৈধ পরিবহন যেগুলি, সেগুলির বিরুদ্ধে যদি প্রশাসন প্রসিকিউশন করে অর্থাৎ ব্যবস্থা নেয়, যেই পরিবহনগুলি অবৈধভাবে মহাসড়কে চলাচল করছে সেটির ব্যাপারে আসলে কি ব্যবস্থা নেবে সেই বিষয়টি কিন্তু এখনও পুলিশ প্রশাসন অথবা কোনো কারো কাছ থেকেই কিন্তু নিশ্চিত করা যায়নি। যে কারণে তারা বলছিলেন যে বৈধ কাগজপত্র যাদের রয়েছে তারা কিন্তু এই মামলার আয়তায় আসছে, কিন্তু যারা অবৈধ অর্থাৎ নিয়ম ভঙ্গ করে যারা পরিবহন পরিচালনা করছে তারা কিন্তু এই নিয়মের মধ্যে আসছে না, তারা সেটি বলছিলেন চালকরা এবং মালিকরা। তবে তামান্না, একটি গুরুত্বপূর্ণ তথ্য জানিয়ে রাখি, ঢাকা চট্টগ্রাম মহাসড়কের এই কুমিল্লার 104 কিলোমিটার এলাকায় বিভিন্ন সময় পরিবহন থেকে চুরি ডাকাতির ঘটনা ঘটেছে, কিন্তু এআই ক্যামেরা ব্যবহার
ক্যামেরা লাগানোর পর থেকে কিন্তু সেই চুরির প্রবণতা কিছুটা হলেও কমেছে, আমরা যেটি দেখেছি পরিসংখ্যানে। তবে একটি গুরুত্বপূর্ণ তথ্য জানিয়ে রাখি, এই যে আজ থেকে এআই ক্যামেরার ব্যবহার হচ্ছে, সেই এআই ক্যামেরায় প্রায় 1427টি ক্যামেরা ঢাকা চট্টগ্রাম মহাসড়কের 250 কিলোমিটার এলাকায় যুক্ত হয়েছে। এবং এই ক্যামেরায় মূলত যেটি আমরা জানছিলাম যে তামান্না হাইওয়ে পুলিশের পক্ষ থেকে এই ক্যামেরাগুলির মাধ্যমে মূলত যদি কোনো পরিবহন তাৎক্ষণিক যদি কোনো অপরাধ করে থাকে, অর্থাৎ এআই ক্যামেরায় যে প্রযুক্তিগুলি যুক্ত করা হয়েছে সেই প্রযুক্তিগুলি যদি এআই ক্যামেরা ধরতে পারে, তাহলে সেগুলি বিআরটি এর মাধ্যমে সেই চালকের মোবাইলের SMS অর্থাৎ যার নামে কাগজপত্র রয়েছে পরিবহনের, তার কাছে মেসেজ চলে যাবে এবং এর মাধ্যমে কিন্তু আইনি প্রক্রিয়া শেষ হবে। অর্থাৎ যখনই সে কাগজপত্র নবায়ন করতে যাবে তখনই কিন্তু সেটি দেখানো হবে। তামান্না, এই ছিল কুমিল্লার ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা অংশ থেকে সব শেষ। তামান্না। মারুফ, ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। দর্শক, আজ থেকে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে শুরু হচ্ছে আধুনিক নজরদারি ব্যবস্থা। অতিরিক্ত গতি, অবৈধ পার্কিং কিংবা উল্টো পথে গাড়ি চালানোর মতো আইন লঙ্ঘনের ঘটনাগুলো শনাক্ত করে শাস্তির আওতায় আনা হবে। এই সংক্রান্ত খবরাখবর আমরা জানছিলাম, আমাদের সহকর্মী মারুফ যুক্ত হয়েছিলেন। আপনারা দেখছেন স্টার বাংলা, ফিরছি একটু পর। আপনারা দেখছেন স্টার বাংলা। গাজীপুরে প্রায় 5.5 কোটি টাকা ব্যয়ে নির্মিত 10 শয্যার মা ও শিশু স্বাস্থ্যকেন্দ্র অকেজো 2 বছর ধরে। প্রশাসনিক জটিলতায় চালু না হওয়ায় 20 গ্রামের লাখো মানুষ বঞ্চিত হচ্ছে চিকিৎসা সেবা থেকে। নষ্ট হচ্ছে আধুনিক যন্ত্রপাতি এবং সরঞ্জামও। হাসপাতাল সচলে চলছে চিঠি চালাচালি। আধুনিক চিকিৎসা সেবা, অপারেশন থিয়েটার, ডেলিভারি কক্ষ সবই আছে, নেই শুধু রোগী আর চিকিৎসা সেবা। 2 বছর ধরে তালাবদ্ধ পড়ে আছে গাজীপুরের শ্রীপুরের দমদমা 10 শয্যার মা ও শিশু স্বাস্থ্যকেন্দ্র। অথচ নির্মাণ শেষ হয়েছে 2 বছর আগে। প্রশাসনিক জটিলতায় মা ও শিশু স্বাস্থ্যকেন্দ্রটি চালু না হওয়ায় নষ্ট হচ্ছে মূল্যবান আসবাবপত্র ও চিকিৎসা সরঞ্জাম। সরকার এটার প্রতি কোনো চিন্তা ভাবনা নাই, এরা কি আসলে এটা কি চালু করবে না বন্ধ রাখবে না কি, এরকম কোনো চিন্তা ভাবনা এদেরকে দেখি না। 2 কাঠা 5 কাঠা এইভাবে এই প্রতিষ্ঠাটা করা হয়েছে। আমাদের যেই অবস্থা, আমাদের কিছু একটু সমাজে যাওয়া লাগে ওই গাজীপুর ছাড়া আমাদের চিকিৎসা নাই। এই পরিস্থিতিতে জরুরি চিকিৎসা ও প্রসূতি সেবার জন্য স্থানীয়দের ছুটতে হচ্ছে দূরের হাসপাতালে। সরকারের আমরা অনুরোধ জানাইতেছি যেন উনি গুরুত্ব সহিত এই এলাকায় হাজার হাজার লোক। হাসপাতালটি স্বাস্থ্য অধিদপ্তরের কাছে হস্তান্তর করার পর নিয়োগ দেওয়া হয় একজন সহকারী নার্স। তিনিও পাচ্ছেন না বেতন। 18 মাসের বেতনের বিল অর্থ মন্ত্রণালয়ে প্রক্রিয়াধীন আছে। আমরা মাননীয় স্বাস্থ্যমন্ত্রীর সাথে দেখা করছি, স্বাস্থ্য সচিবের সাথে দেখা করছি এবং ডিজি মহোদয়ের সাথেও আমরা দেখা করছি। ওনারা শুধু আমাদের আশ্বস্ত করছেন, কিন্তু এখন পর্যন্ত আমরা কোনো বেতনের কোনো হদিস কিছুই পাই নাই। জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর বলছে, স্বাস্থ্যকেন্দ্রটি সচলে ঊর্ধ্বতন মহলে চিঠি পাঠানো হয়েছে। পরিবার অধিদপ্তরের কাছে তাদের যে টিম আছে, হস্তান্তর কমিটি আছে, এই কমিটির কাছে বুঝিয়ে দেওয়া হয়েছে। তাদের একটা কমিটি আছে, চূড়ান্ত কমিটি, হ্যান্ডওভার কমিটি আছে, যেটা অধিদপ্তর থেকে আসে। এই কমিটির 2 দফা ভিজিটের মাধ্যমে কাজটি তারা হ্যান্ডওভার নিয়েছে। 20 গ্রামের লাখো মানুষের চিকিৎসা সেবা নিশ্চিতে প্রায় 5.5 কোটি টাকা ব্যয়ে নির্মাণ করা হয় এই হাসপাতাল। ডেস্ক রিপোর্ট, স্টার নিউজ। দেশে বাড়ছে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা। দক্ষিণাঞ্চলে বরগুনার পাশাপাশি হটস্পট হয়ে উঠেছে ঝালকাঠিও। প্রতিদিনই ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হচ্ছেন নতুন নতুন রোগী। এ বিষয়ে আরও বিস্তারিত জানতে বরগুনা থেকে যুক্ত হচ্ছি নুরুল আহাদ অনিকের সাথে, এবং ঝালকাঠিতে রয়েছেন আমাদের সহকর্মী আল আমিন তালুকদার। শুরুতেই বরগুনায় যেতে চাই। অনেক একটু জানতে চাই, বরগুনাতে আমরা বলছি হটস্পটে পরিণত হয়েছে, নতুন করে ডেঙ্গু কতজন শনাক্ত হয়েছেন এবং যারা আগে থেকেই ভর্তি ছিলেন তাদের চিকিৎসা সেবার মান কেমন চলছে? তামান্না, আপনি যেমনটা বলছিলেন, বরগুনা কিন্তু আবারও ডেঙ্গুর হটস্পটের দিকে এগোচ্ছে। আমরা যদি বলি, গত বছর কিন্তু বরগুনায় ডেঙ্গুর আক্রান্তের সংখ্যা এত বেশি ছিল যে স্বাস্থ্য বিভাগ বরগুনাকে ডেঙ্গুর হটজোন ঘোষণা করেছিল। আজ কিন্তু এই মুহূর্তে আমরা রয়েছি বরগুনার 250 শয্যা জেনারেল হাসপাতালে, এবং এই হাসপাতালটিতে এখন বর্তমানে 35 জন চিকিৎসা নিচ্ছেন। এই হাসপাতালে এখন 23 জন চিকিৎসা নিচ্ছেন, এবং বরগুনার সমগ্র হাসপাতালগুলোতে কিন্তু 35 জন চিকিৎসা নিচ্ছেন। এবং স্বাস্থ্য বিভাগের যে সর্বশেষ
তথ্য, সেই তথ্য অনুযায়ী যদি বলি, বরগুনা জেলায় নতুন করে 24 ঘন্টায় আক্রান্ত শনাক্ত হয়েছেন 16 জন। এর মধ্যে বেশিরভাগ রোগী কিন্তু বরগুনা সদর উপজেলায়। আমি যদি বলি যে বরগুনার যে সদর উপজেলায় এই পর্যন্ত কিন্তু যে রোগীর সংখ্যা দাঁড়াচ্ছে, তাতে আবারও কিন্তু গতবারের মতো ডেঙ্গুর হটস্পটের দিকে যাচ্ছে। এ পর্যন্ত বরগুনা জেলায় গত বছর এবছরের জানুয়ারি থেকে আজ পর্যন্ত 674 জন ডেঙ্গু আক্রান্ত হয়েছে। তবে একটি সুখকর বিষয় হচ্ছে যে এর মধ্যে 639 জনও কিন্তু চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন। আরেকটি বিষয় যদি বলি যে গত বছর যে মৃত্যুর হার ছিল, এবার কিন্তু মৃত্যুর হার শূন্যের কোঠে নেমে এসেছে এবং যারাই আক্রান্ত হচ্ছে তারাই কিন্তু বেশিরভাগই সুস্থ হয়ে ফিরছে এবং এবছর এখন পর্যন্ত কিন্তু কোনো মৃত্যুর সংখ্যা নেই। আমরা যদি বলি যে আমরা যে গত বছরের তুলনায় গত এক সপ্তাহে ডেঙ্গুর কিন্তু অনেকটা বেড়েছে এবং এক সপ্তাহে প্রায় 101 জন রোগী নতুন করে সরকারি হিসেবে আক্রান্ত হয়েছে। তবে এখানে আরেকটি বিষয় যোগ করা দরকার, সেটি হচ্ছে বেসরকারি হিসেবে যে আক্রান্তের সংখ্যা, সেটি কিন্তু সরকারি হিসেবে এখনও আমরা দেখতে পাইনি এবং সচেতন নাগরিক যারা রয়েছেন তারা বারবারই বলছেন যে এই দুটোর আসলে সমন্বয় করা দরকার, না হলে প্রকৃত যে চিত্র ডেঙ্গুর সেটি কিন্তু দেশের মানুষ বা সবাই কিন্তু জানছে না। তবে আমরা প্রাইভেট হাসপাতাল যে ডায়াগনস্টিক সেন্টার ক্লিনিকের যারা মালিক রয়েছেন তাদের সাথে কথা বলেছি, তারা বলছেন যে তাদের কাছে প্রতিনিয়তই ডেঙ্গু আক্রান্ত রোগীরা আসলে পরীক্ষা করতে আসছেন, তবে সেই ডাটাবেসটি কিন্তু আসলে স্বাস্থ্য বিভাগের কাছে পৌঁছাচ্ছে না। আরেকটি বিষয় যদি বলি যে আমরা এই চিকিৎসা সেবা সম্পর্কে জেলার যে সিভিল সার্জন রয়েছেন তার সাথে কথা বলেছি, তিনিও আমাদেরকে জানিয়েছেন তাদের যে সামর্থ্য সেই অনুযায়ী কিন্তু বরগুনার সবগুলো যে স্বাস্থ্য কমপ্লেক্সগুলো আছে সেগুলোতে তারা ডেঙ্গু ওয়ার্ড, ডেডিকেটেড ওয়ার্ড এবং ওষুধ সহ সব কিছু রেডি রেখেছেন। তবে একটি আশা ব্যঞ্জক বিষয় হচ্ছে যে সব ওষুধ ঠিক থাকলেও কিন্তু যে চিকিৎসা সেবা দেওয়ার জন্য চিকিৎসকের কিন্তু বরগুনা সংকট রয়েছে। আমি যদি বলি বরগুনা সদর হাসপাতালে, যেখানে সারা বরগুনা জেলার রোগীরা এসে উন্নত চিকিৎসার জন্য ভর্তি হন, এই সদর হাসপাতালটিতে বর্তমানে মাত্র 15 জন চিকিৎসক রয়েছেন, যেখানে চিকিৎসকের পদ রয়েছে 88, সেখানে 15 জন চিকিৎসক রয়েছেন। আমরা জেলা প্রশাসন সহ সবার সাথে কথা বলেছি, তারা আমাদেরকে জানিয়েছেন ডেঙ্গু মোকাবেলায় তারা ইতিমধ্যেই কাজ করছেন এবং বিভিন্ন জায়গায় লার্ভিসাইডিং সহ যেসব উপকরণগুলো দেওয়া দরকার সেগুলো দিচ্ছেন। এই ছিল বরগুনা থেকে ডেঙ্গু পরিস্থিতি আমার কাছে সব শেষ। তামান্না। অনেক অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। আলামিন আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন। একটু জানতে চাই, ডেঙ্গু হলে রোগীকে আলাদা রেখে মশারি টাঙিয়ে রাখা হয়, চিকিৎসা দেওয়া হয়। আমরা আরেক সহকর্মীর কাছে যুক্ত হয়েছিলাম, তিনি দেখাচ্ছিলেন মেঝেতে শুয়ে অনেক রোগী চিকিৎসা নিচ্ছেন। আপনার ওখানে কি অবস্থা, বিস্তারিত জানতে চাই স্বাস্থ্যসেবার মান। ধন্যবাদ। আমি যদি ডেঙ্গু পরিস্থিতির কথা বলি, সেটি এখন ভয়াবহ রূপ নিয়েছে এমনটি বলা যায়। প্রতিদিন ঝালকাঠি সদর হাসপাতাল সহ যে অন্যান্য উপজেলা রয়েছে সেখানে নতুন নতুন রোগী ভর্তি হচ্ছেন এবং ভর্তি রোগীরা আপনি যেটি জানতে চেয়েছিলেন, আসলে কেউ কেউ হয়তো বা মশারি টাঙিয়ে থাকছেন, আবার অনেক ক্ষেত্রে মশারি টানাচ্ছেন না, এমনটি দেখা গেছে। আর স্বাস্থ্য বিভাগের যে গত 24 ঘন্টার রিপোর্ট, সে অনুযায়ী ঝালকাঠি সদর হাসপাতালে 26 জন, নলছিটি উপজেলায় 3 জন এবং রাজাপুরে 10 জন এবং কাঠালিয়া উপজেলায় 5 জন, মোট 44 জন রোগী কিন্তু বর্তমানে ভর্তি রয়েছেন। এবং শুরু থেকে অর্থাৎ জানুয়ারি থেকে এখন পর্যন্ত 1311 জন রোগী আপনার বিভিন্ন স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছেন। তবে নির্ভরযোগ্য তথ্য সূত্র বলছে যে এই যে ভর্তি রোগীর যে পরিসংখ্যান স্বাস্থ্য বিভাগ দিচ্ছে, এর বাইরেও কিন্তু শত শত রোগী বর্তমানে ডেঙ্গু আক্রান্ত রয়েছেন। তারা হাসপাতালে যে আউটডোর এবং বেসরকারি যে ক্লিনিক রয়েছে সে সমস্ত জায়গায় কিন্তু চিকিৎসকের মাধ্যমে তারা পরীক্ষা করিয়ে ডেঙ্গু আক্রান্ত হলে তারা হাসপাতালে ভর্তি না হয়ে বাসা বাড়িতে তারা চিকিৎসা নিচ্ছেন। আমি আসলে বিভিন্ন এলাকায় খোঁজ নিয়েছি, অনেক ঘরে ঘরেই এখন ডেঙ্গু আক্রান্ত রোগী পাওয়া যাচ্ছে এবং এই ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বাড়ার ফলে মানুষের মধ্যে কিন্তু উদ্বেগ উৎকণ্ঠা বাড়ছে। আর এখন পর্যন্ত কিন্তু ঝালকাঠি জেলায় 5 জন ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃত্যু বরণ করেছেন। এই মৃত্যুর পরেও কিন্তু আতঙ্ক আরও বেশি ছড়িয়ে পড়ছে। স্থানীয়রা আসলে যে ডেঙ্গুর প্রজনন স্থল ধ্বংসের পাশাপাশি যে পরিচ্ছন্নতা অভিযান, সেটি প্রয়োজনীয় তুলনায় অনেকটা অপ্রতুল এমন দাবি তুলেছেন। তবে প্রশাসন তারা বলছেন যে ঝালকাঠি জেলায় যে সমস্ত এলাকায় থেকে সবচেয়ে বেশি ডেঙ্গু আক্রান্ত রোগী আসছেন, সে ধরনের 9টি এলাকাকে ইতিমধ্যে হটস্পট হিসেবে চিহ্নিত করে তারা নিয়মিত অভিযান করছেন এবং তারা যে মশা নিধনের যে ওষুধ ছিটানোর কার্যক্রম করছেন।
তবে সব মিলিয়ে কিন্তু ঝালকাঠিতে যে গত বছরের কথা যদি বলি তার কয়েক গুণ বেশি ডেঙ্গু রোগী আক্রান্ত হয়ে চিকিৎসা নিচ্ছেন। তবে এই পরিস্থিতি আসলে এখনো কোনো উন্নতির দিকে না যাওয়ায় উদ্বেগ উৎকণ্ঠা অনেক বাড়ছেন। সংশ্লিষ্টরা আসলে পরিষ্কার পরিচ্ছন্নতার পাশাপাশি এই যে ডেঙ্গুর প্রজননস্থল ধ্বংসের যে কার্যক্রম সেটিকে জোরদারের দাবি জানিয়েছেন। তামান্না, ঝালকাঠি থেকে আমার কাছে এই ছিল ডেঙ্গু পরিস্থিতি সবশেষ। আলামিন, ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। দর্শক, আলামিন এবং আমাদের আরেক সহকর্মী অনিকের সঙ্গে যুক্ত হয়েছিলাম, ডেঙ্গু পরিস্থিতি জানাচ্ছিলেন তারা। পাহাড়ে জিপ লাইনে রোমাঞ্চকর অ্যাডভেঞ্চার রয়েছে, জায়ান্ট সুইংয়ের ব্যবস্থাও এইসব যুক্ত করা হয়েছে খাগড়াছড়ি জেলা পরিষদ পার্কে। এতে সেখানে বাড়ছে পর্যটকদের ভিড়। জিপ লাইনে চড়ে পাহাড় থেকে মুহূর্তেই লেকে, কেউ দোল খাচ্ছেন জায়ান্ট সুইংয়ে। রোমাঞ্চকর এসব অ্যাডভেঞ্চারের ব্যবস্থা খাগড়াছড়ি জেলা পরিষদ পার্কে। তাই তো নানা বয়সী মানুষ প্রতিদিনই ভিড় জমাচ্ছেন পার্কে, হারাচ্ছেন অন্য এক ভুবনে, সাথে উপভোগ করছেন প্রকৃতির সৌন্দর্য। খাগড়াছড়ি হয়েই রাঙামাটির সাজেক ভ্যালিতে আসা যাওয়া বেশিরভাগ পর্যটকদের। অনেকেই ঘুরে বেড়ান রিসাং ঝর্ণা, আলুটিলা গুহাসহ জেলার দর্শনীয় স্পটগুলোতে। বাড়তি আকর্ষণ যোগ করেছে জিপলাইন ও জায়ান্ট সুইং। খাগড়াছড়ি কিন্তু সাজেকের জন্য বিখ্যাত, তো এখন পাশাপাশি আরেকটা যোগ হবে। এটা খুব আনন্দদায়ক এবং খুব এক্সাইটেড। অনেক দিন থেকে আসতে চাইতেছি, আজকে আসছি, আমার আশাটা পুরাইছে। নিচে হচ্ছে পানি, দুই পাশে সবুজ গাছপালা, এজন্য আমার কাছে অনেকই ভালো লাগছে। জেলার পর্যটন খাত আরও সমৃদ্ধ করতে এমন ব্যবস্থা, বলছেন খাগড়াছড়ি জেলা পরিষদ চেয়ারম্যান। সাজেক এইখানে রাঙ্গামাটি জেলায় পড়ে, কিন্তু খাগড়াছড়ি জেলা হয়ে যেতে হয়। আমাদের এখানে অহরহ পর্যটক আছে, আসলেই পর্যটকদের জন্য কিছু একটা যেন করতে পারি, এই চিন্তা থেকে এটা করা। 805 ফিট দৈর্ঘ্যের জিপলাইন তৈরিতে খরচ হয়েছে 30 লাখ টাকা, আর জায়ান্ট সুইং নির্মাণে 17 লাখ টাকা ব্যয় হয়েছে। ডেস্ক রিপোর্ট, স্টার নিউজ। এবং এই ছিল স্টার বাংলায়। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।